আচ্ছা আমাদের একটু ইলেকট্রিসিটির প্রবলেম হয়েছিল, যে কারণে কানেকশনটা আর কি চলে গেছিল। তো তোমরা একটু আরেকবার জয়েন করো কষ্ট করে, ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা আমাদের একটু কানেকশনের প্রবলেম হয়েছিল, তো আমরা আবার ব্যাক করছি। তোমরা আস্তে আস্তে সবাই জয়েন করে যাবো, ঠিক আছে? হ্যাঁ সিফাত, কেমন আছো তুমি? আমাদের একটু কানেকশনের প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছে, এখন সবকিছু ওকে আছে। আমার কথা কি শুনতে পাচ্ছ এখন? আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? মাঝখানে একটু ডিসকানেক্ট হয়েছিল, এখন ঠিক আছে। ওকে আচ্ছা, তো আমরা যে প্রবলেমটা করাচ্ছিলাম, দেখো আমরা যে প্রবলেমটা করাচ্ছিলাম, দেখো এখানে আমরা 3 নাম্বার প্রবলেমটা করাচ্ছিলাম। বলছিল এই নির্ণায়কটা 2-3 তম ভুক্তির অনুরাশি নিচের কোনটি? তো আমরা 2-3 তম ভুক্তির অনুরাশিটা বের করলাম। 2-3 তম ভুক্তি কোনটা? এই যে এটা না, দেখো 2-3 তম ভুক্তি মানে কি? 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তো এই হলো আমাদের 2 নাম্বার সারি, আর এই হচ্ছে আমাদের 3 নাম্বার কলাম। তাহলে কমন কোনটা? এই যে এটা। তাহলে এই ভুক্তির অনুরাশি কি হবে? এই কলাম আর এই সারি বাদ যাবে, বাদে বাকি যেই ভুক্তিগুলো থাকবে তাদের নিয়ে গঠিত নির্ণায়ক। তো সেটা সলভ করে আমাদের মান আসলো কত? 8। তো এই যে 8, বুঝতে পারছো? একদম ইজি কিন্তু। আচ্ছা আচ্ছা, এখানে যদি তোমাকে বলতো যে সহগুণক কত, ধরো অনুরাশি তোমাকে যদি না বলে, তোমাকে বলতো যে সহগুণক, সহগুণক যদি বলতো তাহলে কত হইতো বলতো? এখানে যদি অনুরাশি না বলে সহগুণক বলতো তাহলে কত হইতো বলতে পারবা? আচ্ছা একজন বলছে a = 15। আচ্ছা ওটাতে আসতেছি, ওটাতে আসতেছি। আচ্ছা একজন বলছে এই এমসিকিউটা আজকে এক্সামে আসছে। ওকে ঠিক আছে। আচ্ছা বলো যে যদি এখানে অনুরাশি না বলে সহগুণক বলতো তখন কি হইতো? দেখো অনুরাশির ক্ষেত্রে চিহ্নের কোনো বিষয় নেই, বাট সহগুণকের ক্ষেত্রে কি চিহ্নের ব্যাপার আছে, চিহ্ন দেখতে হবে প্লাস নাকি মাইনাস। এখন আমাদের 2-3 তম যে ভুক্তিটা, এটার জন্য চিহ্নটা কি হবে? -1 হোল টু দি পাওয়ার 2 + 3, তাই না? তাহলে এখানে কি মাইনাস আসবে না? কারণ -1 এর পাওয়ার 5 নেগেটিভ আসবে, তাহলে -1 এর পাওয়ার বিজোড় সংখ্যা, তাহলে নেগেটিভ আসবে। তাহলে যদি সহগুণক বলতো তখন অ্যানসার কিন্তু এটা হইতো -8, কারণ আগে একটা মাইনাস হইতো, বুঝতে পারছো? আচ্ছা এখন তাহলে এটা কত হবে বলো? এখানে বলছে যে একটা নির্ণায়কে, এই নির্ণায়কে a এর সহগুণকের মান কত? বলছে a এর সহগুণকের মান কত? তাহলে a কোথায় আছে? এই যে a, এইটার সহগুণকটা যাচ্ছে তোমার কাছে, এটা কত হবে? ওকে একজন বলছে 15। বলছে এই নির্ণায়কে a এর সহগুণকের মান কত? দেখো এই নির্ণায়কে a এর সহগুণকের মান, তাহলে আমাদের এই সারিটা বাদ যাবে আর এই কলাম বাদ যাবে। তাহলে বাকি থাকে কি কি? 0, -3, 5, 6, তাই না? 0, -3, 5, 6। তবে এখানে যেহেতু বলছে সহগুণক, তাহলে চিহ্ন আনতে হবে। তাহলে চিহ্নটা কি হবে? এই ভুক্তি, দেখো 1-2 পজিশনের ভুক্তি, তাহলে চিহ্ন কি? মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস। তাহলে কত আসে? দেখো এখানে কত আসে? এখানে কত আসতেছে? 0। তারপরে নির্ণায়কের একটা মাইনাস, তারপরে এখানে 3-5 15, -15। এটা হলো আমাদের নির্ণায়কের ভ্যালু। তার আগে কি আছে? তার আগে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে কত হবে? ওখানে +15 আর মাইনাস হলে -15। বুঝতে পারছো? তাহলে অ্যানসার হচ্ছে -15। ঠিক আছে, ঠিক আছে। তাহলে অ্যানসার হচ্ছে আমাদের -15। ওকে ক্লিয়ার? এই চারটা এমসিকিউ তো ক্লিয়ার নাকি? ওকে ক্লিয়ার না সবার? সবাই একটু বলো এইগুলা বুঝছো কিনা। এরপর আমরা নির্ণায়কের থিওরিতে চলে যাব, ঠিক আছে? এই এমসিকিউ গুলো সবার ক্লিয়ার কিনা বলো।
হ্যাঁ ঠিক আছে, -15 ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সামনে আগাই, আমাদের আগের ক্লাসে পড়া শেষ। এখন দেখো নির্ণায়কের ধর্মগুলি, আমরা এখানেও 3টা ধর্ম আগের ক্লাসে ডিসকাস করছিলাম, আজকে আবার একটু রিকল করি। নির্ণায়কের ধর্মগুলি, ধর্মগুলো আমাদের কেন লাগবে? কারণ ভাই আমাদেরকে এত সিম্পল নির্ণায়ক আসলে দিবে না, আমাদেরকে একটু বড় বড় নির্ণায়ক দিবে, যেখানে এরকম এই যে নাম্বারের ভ্যালুগুলো থাকবে না। ক্যালকুলেশন ব্যাচে এরকম ইয়া বলতে ঠিক আছে। তো এই জন্য আমাদের নির্ণায়কের ধর্মগুলো জানতে হবে। আচ্ছা তোমরা যারা যারা আছো, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, এটা একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের অনুশীলনীর পক্ষ থেকে তোমাদের জন্য একটা প্রিমিয়াম ব্যাচ চালু হচ্ছে। সায়েন্সের যারা 25 ব্যাচের আছো তাদের জন্য একটা প্রিমিয়াম ব্যাচ চালু হবে। তো ব্যাচটার নাম হচ্ছে ক্যালকুলেশন। তো আমরা রাউন্ড 1টা শুরু করব আর কি, ঠিক আছে? তো এই ব্যাচে আমাদের সায়েন্সের যারা আছো 25 ব্যাচে 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্ট কভার করা হবে। টোটাল 2 মাসের মতো ক্লাস হবে। তো আমার ম্যাথের পোরশনে থাকবে ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ চ্যাপ্টার 7। তো একটা পেইড বেস যেরকম হয় অর্থাৎ প্রিমিয়াম ক্লাস, খুবই ভালো কোয়ালিটির ক্লাস এবং প্রবলেম সলভিং, তারপরে ক্লাসের উপর পরীক্ষা, এই সবগুলো ফিচার কিন্তু তোমরা পাচ্ছ সেই ব্যাচে। তো ব্যাচটা আমাদের একটা প্রাইভেট গ্রুপে হবে। তো যারা যারা ব্যাচে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ করবে, ঠিক আছে? এবং পেজে একটা ভিডিও দেওয়া হয়েছে যে কিভাবে ব্যাচে জয়েন করতে হবে, ঠিক আছে? আর এই ব্যাচের ফি একেবারেই 0, ঠিক আছে? কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে তোমরা সম্পূর্ণ 2 মাস ক্লাস করতে পারবে। তো ঠিক আছে, তো সবাই তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যাতে সবাই মিলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারে, ওকে? আচ্ছা এখন দেখো, তো আমরা নির্ণায়কের ধর্মগুলো একটু শুরু করি। কি বলছে যে একটা নির্ণায়কের একটা সারি বা কলামের সকল ভুক্তি যদি 0 হয় তাহলে নির্ণায়কের মানটাও 0 হবে। তো এটা আগের ক্লাসে আমরা বলছিলাম যে তোমার কাছে একটা নির্ণায়ক আছে। আচ্ছা এটা কালিটা চেঞ্জ করি। তোমার কাছে একটা নির্ণায়ক আছে, এইটা যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারির সবগুলা ভুক্তি যদি 0 হয়, ঠিক আছে, বাকি ভুক্তি যাই থাকুক, মনে করো x y z আর মনে করো 1 2 3 এরকম, ঠিক আছে, বাট একটা কলামের ভুক্তিগুলা 0, একটা সারিও হতে পারে, একটা সারিও হতে পারে। তো এইটার মান আমাদের আর ক্যালকুলেশন করা লাগবে না, এটা এমনিতেই 0 হবে। তারপরে যদি মনে করো সারিতে থাকে, ধরো 0 0 0, তারপর ধরো 1 2 3 4 5 6 এরকম যদি থাকে, মান কি হবে? 0 হবে। একটা সারি বা কলাম সম্পূর্ণ 0 আছে মানে এটার মান 0 হবে, এটার ক্যালকুলেশন করার দরকার নেই। কিন্তু যদি দুইটা থাকে তাহলে কিন্তু আবার হবে না, সবগুলা ভুক্তি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সবগুলা ভুক্তি 0 হতে হবে। এখন কেন হবে ভাই? একটু কমন সেন্স দিয়ে তুমি চিন্তা করো। আমরা যখন এই নির্ণায়কটার মান বের করব তখন আমরা কি করি? এই যে সারিটা যে আছে এটা নিয়ে আমরা বিস্তার করব না, এইটার এই সারিটা নিয়ে আমরা বিস্তার করব। তো এইটার যে ভুক্তিগুলো আছে সেগুলো কি গুণাকারে থাকবে না? এইটার যে ভুক্তিগুলো আছে গুণাকারে থাকবে, বুঝতে পারছো? তো এখানে সব আছে 0, তো 0 এর সাথে সব যদি গুণ হয় 0 হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা তাহলে একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলামের সব ভুক্তি যদি 0 হয় তাহলে নির্ণায়কের মান 0 হবে। আচ্ছা পরের ধর্ম দেখো, একটা নির্ণায়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে যদি সারিতে স্থানান্তর করা হয় তাহলেও নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, কোনো চেঞ্জ হয় না। বুঝতে পারছো? তার মানে ট্রান্সপোজ করার মতো, ম্যাট্রিক্সে যেমন আমরা ট্রান্সপোজ করি না ঠিক ওইরকম। অর্থাৎ আমার কাছে একটা নির্ণায়ক আছে, ধরো x y z a b c আর মনে করো 1 2 3 এটা। তো আমি কি করলাম যে এইটার যে কলামগুলো আছে কলামগুলোকে সারি বানাই দিলাম, অর্থাৎ কি হবে x a 1 y b 2 z c 3। কি করলাম ভাইয়া? কলামগুলোকে সারি বানাই ফেললাম, ঠিক আছে? তো এইটা যদি আমরা করি তাহলে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এই নির্ণায়কের মান যদি তুমি বের করো যা আসবে এই নির্ণায়কের মানও একই আসবে। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার সবার? আচ্ছা এবার আসি 3 নম্বর ধর্ম।
এই ধর্মগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমরা যখন ম্যাথ করব প্রত্যেকটা অলমোস্ট সব ম্যাথে এই ধর্মগুলো কোনো না কোনো জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? এখানে টোটাল 7টা ধর্ম আছে, এর মধ্যে একটা বা দুইটা বা তিনটা প্রত্যেক ম্যাথে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? সো এগুলো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার দেখো, নির্ণায়কের দুইটা কলাম বা সারি পরস্পর যদি স্থান বিনিময় করে তাহলে নির্ণায়কের সংখ্যা মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। এটা আমি একটু বুঝাই বলি যে তোমার কাছে একটা নির্ণায়ক আছে, তোমার কাছে একটা নির্ণায়ক আছে, ধরো 1 2 3, তারপর ধরো x y z, আর ধরো abc, এরকম, ঠিক আছে? তোমার কাছে এই নির্ণায়কটা আছে। এখন মনে করো তুমি কি করলা, যে এই যে 3 নাম্বার কলামটা আছে এটা তুমি 2 এর জায়গায় নিয়ে আসলা, 2 নাম্বার কলামটাকে 3 এর জায়গায় নিয়ে আসলা, মানে ইন্টারচেঞ্জ করলা, দুইটা কলামকে ইন্টারচেঞ্জ করলা, পজিশনটা ইন্টারচেঞ্জ, ঠিক আছে? তাহলে যেটা হবে যে 1 x a, এটা তো থাকলো। 2 নম্বরে কি চলে আসবে, যে 3zc এটা আসবে, তাহলে 3zc, আর 2 এরটা যাবে 3 এ, তার মানে 2yb। কি করলাম, 3 নাম্বার কলাম 2 নম্বরে আনলাম, 2 নাম্বার কলাম 3 নম্বরে দিলাম। তো এই ধর্মটা বলতেছে এই কাজটা যদি আমি করি তাহলে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু চিহ্নের চেঞ্জ হবে। অর্থাৎ আমার যে এই যে নির্ণায়কটা, এইটার মানটা তো পজিটিভ, এটার মান খুব পজিটিভ, তো এই নির্ণায়কের মান হয়ে যাবে নেগেটিভ। এই যে আমি একটা ইন্টারচেঞ্জ করলাম, মান হয়ে যাবে নেগেটিভ। বুঝতে পারছো? তো এটা শুধু কলামের জন্য না, সারির জন্য, মানে নির্ণায়কে এই যে ধর্মগুলা, এই ধর্মগুলা কলাম এবং সারি দুইটার জন্যই প্রযোজ্য একই ভাবে। অর্থাৎ তুমি যদি এখানে সারি ইন্টারচেঞ্জ করো, অর্থাৎ ধরো তুমি এইটারে এখানে নিলা আর এইটাকে এখানে আনলা, অর্থাৎ x y z, তারপরে এক নাম্বারটা আনবা 2, অর্থাৎ 1 2 3 আর abc। এটা যদি তুমি করো, এটার মান কি হবে, এটার সমান হবে, কিন্তু আগে একটা মাইনাস আসবে। বুঝতে পারছো? এটার মান সমান, কিন্তু আগে একটা মাইনাস আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি তুমি এইখানে আবার একটু চেঞ্জ করো, ধরো একবার চেঞ্জ করার পর তো এটা আসবে, এখন তুমি মনে করো আবার চেঞ্জ করলা, ধরো তুমি এখন এটা এখানে আনলা, এটা এখানে আনলা। বুঝতে পারছো? তো এইটা করলে কিন্তু কি হবে বলতো, এই চিহ্নটা আবার চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে যদি আমি চেঞ্জটা করি। অর্থাৎ এইটা আনবো একের জায়গায়, মানে 3zc, তারপরে 1xa, তারপরে কত 2yz। মানে কি করলাম, 2 নাম্বার কলাম একে আনলাম, 1 নাম্বার কলাম 2 এ গেলাম, ঠিক আছে? তাহলে এখন কি হবে, আবার চিহ্নটা চেঞ্জ হবে, মানে এখন আবার পজিটিভ হবে। এটাই ধর্মের মধ্যে বলছে, এটাই ধর্মের মধ্যে বলছে। ওকে, সবাই ক্লিয়ার? ধর্মগুলো বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে, ক্লিয়ার। এই জিনিসটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, অনেক ম্যাথে দেখবা এটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবার আসি, দেখো কি বলছে, একটু পড়ো। কি বলছে, যে একটা নির্ণায়কের দুইটা কলাম বা সারি যদি সেম হয়, একই যদি হয়, অথবা যদি একটা আরেকটার একই সংখ্যার গুণিতক হয়, তাহলেও নির্ণায়কের মান শূন্য হবে। কি বলছে দেখো, তোমার কাছে একটা নির্ণায়ক আছে, ধরো a b c, নির্ণায়কের একটা কলাম হলো abc, আরেকটা কলাম মনে করো 1 2 3, ধরো 2 নাম্বার কলামটাও abc। তাহলে কি হলো, প্রথম কলাম আর 2 নাম্বার কলাম কি একদম সমান। তো এই যুক্তিটা বলতে, এই ধর্মটা বলতেছে একটা নির্ণায়কের যদি দুইটা কলাম একদম হুবহু সেম হয়, হুবহু যদি সেম হয়, নির্ণায়কের মান 0 হবে। বুঝতে পারছো? একদম হুবহু যদি সেম হয়, নির্ণায়কের মান 0 হবে। আচ্ছা, যদি হুবহু সেম না হয়, মনে করো হুবহু সেম না, কিন্তু কিরকম, একই সংখ্যার গুণিতক। একই সংখ্যার গুণিতক বলতে কি, মনে করো এই 2 নাম্বার কলামটা এরকম 2a 2b 2c, তার মানে প্রথম যে কলামটা আছে তার সাথে 2 গুণ করলে আমি দ্বিতীয় কলামটা পাচ্ছি, প্রথম কলামের সাথে 2 গুণ করলে 2 নাম্বার কলামটা পাচ্ছি। মানে 2 নাম্বার কলামটা হলো প্রথম কলামের গুণিতক, প্রথম কলামকে 2 দিয়ে গুণ করে 2 নাম্বার কলাম পাচ্ছি। তো এইটার মানও 0 হবে। বুঝতে পারছো? এটাই এই ধর্মের মধ্যে বলা হয়েছে, ঠিক আছে?
অর্থাৎ এখানে যদি আবার এরকম হয়, মনে করো ধরো এই 2 নাম্বার কলামের শেষের যে ভুক্তিটা এটা মনে করো 2c নাই, ঠিক আছে, এটা মনে করো আছে 3c, তাহলে কিন্তু আবার 0 হবে না, তাহলে কিন্তু 0 হবে না। একই সংখ্যার গুণিতক হতে হবে, হয় সবগুলা 2 হবে অথবা সবগুলা 3 হবে, বুঝতে পারছো, বা অন্য যে কোনো সংখ্যা, বাট একই সংখ্যার গুণিতক হতে হবে, ঠিক আছে। ওকে, যদি আমি মনে করো এরকম করি যে এখানেও আমি 3 গুণ করে দিলাম, যে এখানে 3a বা 3b এরকম করলাম, ঠিক আছে, বা ধরো আমি এরকম যদি করি যে -5a -5b -5, মানে মেইন জিনিস হচ্ছে যে একটা কলাম যদি আরেকটা কলামের একই সংখ্যার গুণিতক হয় তাহলে নির্ণায়কের মান কি হবে? 0 হবে। সো এটা এখন কি হবে? 0 হবে। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, করতে দিব, আগে ধর্মগুলো পড়াই, তারপর আমি ম্যাথ করাবো। এই ধর্মগুলো জানাটা ইম্পর্টেন্ট, এগুলো শেষ করে তারপরে আমি ম্যাথে যাচ্ছি। ওকে, আচ্ছা এবার আসি, দেখো এরপরে কি বলছে যে নির্ণায়কের কোন কলাম বা সারির প্রত্যেক যুক্তিকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এটা কি বলছে দেখো, মনে করো আমার কাছে একটা নির্ণায়ক আছে, যে ধরো a b c x y z, আর ধরো কি ধরা যায়, ধরো 1 2, ঠিক আছে। এটা এখন এই যে নির্ণায়কটা, এটার কি মানটা আমরা বের করতে পারবো না? এটা মান তো বের করা যাবে। এটার মান কি হবে? আমরা প্রথম সারি নিয়ে বিস্তার করি, অর্থাৎ a, তাহলে কি হবে এখানে 3y মাইনাস 2z, এটা আসো, তারপরে মাইনাস x, কি হবে এটা আবার তাহলে কি হবে 3b মাইনাস 2c, তারপরে 1 নিয়ে করতে হবে প্লাস 1, তাহলে কি হবে bz মাইনাস cy। এইটা হলো এই নির্ণায়কের মান, বুঝতে পারছো? এটা হলো এই নির্ণায়কের মান। আচ্ছা এখন দেখো, যদি আমি এরকম করি যে এই নির্ণায়কের প্রথম সারিটা, মনে করো এই নির্ণায়কের প্রথম সারিটা 5 দিয়ে গুণ অবস্থায় আছে, 5 দিয়ে গুণ অবস্থায় আছে, মনে করো এরকম যে 5a 5x আর এখানে 5, বাকিগুলো সেম আছে, b y 2 c z এরকম আছে। আচ্ছা এখন যদি আমি বিস্তার করি, তাহলে কি হবে দেখো, 5a into 3y minus 2z, 3y minus 2z, তারপরে কি minus 5x কিন্তু কত হবে? এটা আবার দিতে হবে, তাহলে 3b minus 2c, 3b minus 2c, তারপরে কি হবে প্লাস 5 into bz minus cy। একটা জিনিস ভাই খেয়াল করে দেখো, এই যে আমরা এখানে মানটা পাইছি, এইখান থেকে আমরা কি 5 কমন নিতে পারি না? সবগুলা থেকে কিন্তু 5 কমন নেওয়া যায়। দেখো যদি আমি 5টা সবগুলা থেকে কমন নিয়ে নিই, 5 যদি আমি সবগুলা থেকে কমন নিয়ে নিই, তাহলে কি আছে 5 গুলি সবগুলা থেকে যদি আমি 5 কমন নিয়ে নিই, তাহলে এইটা পাওয়া যায়, তাই না? এই জিনিসটা পাওয়া যায় না সবগুলা থেকে যদি 5 কমন নিই। দেখো তো ভাইয়া, 5 বাদে বাকি যে ভ্যালুটা আসছে সেটা কি সম্পূর্ণ এটার সমান না? সম্পূর্ণ এটার সমান না? দেখো আমি যদি 5টাকে বাদ দিলে বাকি যে পার্টটা সেটা কি সম্পূর্ণ এটার সমান? আমরা কি করছি, আমরা এই নির্ণায়কে শুধুমাত্র প্রথম সারির সাথে 5 গুণ করছি, বাট অ্যানসারে দেখা যাচ্ছে যে নির্ণায়কের পুরো যে মানটা ছিল তার সাথেই 5 গুণ হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে আমরা যদি নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলামের সাথে কোনো কিছু গুণ করি, ওইটা আসলে পুরো নির্ণায়কের মানের সাথেই গুণ হয়ে যায়, ঠিক আছে? পুরো নির্ণায়কের মানের সাথে গুণ হয়ে যায়, অর্থাৎ এই সারির সাথে আমি 5 গুণ করছি, এটা অর্থ হচ্ছে এই পুরো নির্ণায়কটার সাথেই 5 গুণ করা, মানে এটা হলো জাস্ট সিম্পলি এই যে নির্ণায়কটা আছে আমাদের, নির্ণায়কটা যে আছে, এই নির্ণায়কের সাথে যদি আমি
5 গুণ করে দিই, এই নির্ণায়কের সাথে যদি 5 গুণ করে দিই, এই দুইটা জিনিস একদম হুবহু সেম কথা। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে দেখো আমাদের যদি বীজগণিতে এরকম রাশি থাকে, মনে করো 5x প্লাস 10y, এরকম একটা রাশি আছে, তো এখান থেকে তো চাইলেই আমরা 5 কমন নিতে পারি, তাই না? 5 কমন নিতে পারি, x প্লাস 10y, সরি x প্লাস 2y, তাই না? এভাবে তো আমরা কমন নিতে পারি। কিন্তু যদি এরকম থাকে যে 5x প্লাস 2y, এখান থেকে তো আমরা 5 কমন নিব না, মানে নেওয়া যায় বাট ওখানে ভগ্নাংশ চলে আসবে, তাই না? আমরা তো এরকম ধরনের মান পূর্ণ সংখ্যা তো আমরা পাবো না, তাই না? সো এরকম জায়গা থেকে কিন্তু আমরা কখনোই 5 কমন নেই না, ঠিক আছে? যদি 5 সবগুলোর মধ্যেই থাকে, সবগুলোর মধ্যেই যদি থাকে তখন সেখান থেকে আমি 5 কমন নিতে পারি, বুঝতে পারছো? কিন্তু একটা নির্ণায়কের ক্ষেত্রে ধরো তোমার কাছে একটা নির্ণায়ক এরকম দেওয়া আছে, সাপোজ 2x 2y 2z, আর মনে করো a b c আর 1 2 3 এরকম আছে। দেখো এই নির্ণায়কে জাস্ট এই কলামটার সাথে একটু গুণ আছে, পুরো নির্ণায়কের সাথে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু এই কলাম থেকেই জাস্ট 2 কমন নিয়ে নিতে পারি, তাই না? 2 কমন নিয়ে নিতে পারি। কারণ কি? কারণ আমরা দেখলাম যে এই কলামের সাথে 2 গুণ থাকা মানে হলো পুরো নির্ণায়কের সাথেই 2 গুণ থাকা, তাই না? এই কলামের সাথে 2 গুণ থাকার অর্থ কি? পুরো নির্ণায়কের যে মানটা, অর্থাৎ আমি যদি 2টা বাদ দিই, 2 বাদে যে নির্ণায়কটা, ওই পুরো নির্ণায়কের সাথে 2 গুণ থাকে একই কথা, মানে এটা সমান হলো এটা। তাহলে এখান থেকে কি আমরা অবশ্যই 2 কমন নিতে পারবো, ক্লিয়ার বিষয়টা? তাহলে জাস্ট একটা কলামে বা একটা সারিতে যদি কোনো কিছু গুণ আকারে থাকে, ওইটা আমরা পুরো নির্ণায়ক থেকে কমন নিতে পারবো, ক্লিয়ার? আচ্ছা, ওকে। আবার যদি মনে করো এরকম থাকে যে এইটার সাথে তো 2 গুণ আছে, ধরো এইটার সাথে আবার 3 গুণ আছে, তাহলে আমি এই কলাম থেকে আবার 3ও কিন্তু কমন নিতে পারবো, মানে এখানে 3ও কমন চলে আসবে, মানে 2ও কমন আসবে 3ও কমন আসবে, বুঝতে পারছো? আচ্ছা, ক্লিয়ার? এটা কি সবার ক্লিয়ার কিনা একটু বলো, এই ধর্মটা কি বুঝতে পারছো কিনা? এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট এটা। এটা কি বুঝতে পারছো? কে কে আছে? শাহজাদি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর দেখা গেল, কেমন আছো সবাই? তো এটা কি বুঝতে পারছো কিনা বলো, বুঝলে ক্লিয়ার বলো, এটা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমার কাছে যদি এরকম একটা নির্ণায়ক থাকে, মনে করো এরকম একটা নির্ণায়ক আছে, ধরো 3x 3y 3z এরকম আছে, ঠিক আছে? তারপরে ধরো আছে সাপোজ এরকম আছে যে 5a 5b 5c, আর এখানে আছে ধরো 2 3 4 এরকম আছে। তাহলে দেখো আমাদের এই কলামের সবগুলা ভুক্তির সাথে 3 গুণ আছে, এটার অর্থ হলো পুরা নির্ণায়কের মানের সাথে এই 3টা গুণাকারে আছে, তার মানে এই 3 আমি পুরা নির্ণায়ক থেকে কমন নিতে পারি, অর্থাৎ 3 কমন নিয়ে নিলাম। এই কলামে 5 গুণ আছে, তার মানে এই 5টা পুরা নির্ণায়কের সাথেই গুণাকারে আছে, তো এই কলাম থেকে আমি 5 কমন নিতে পারি। তাহলে কমন নিতে কি থাকবে? কমন নিতে থাকবে এখানে x y z, এখানে কি থাকবে a b c, আর এখানে তো 2 3 4 এটা থাকবে। তাহলে কমন নেওয়ার বিষয়টা কি বুঝতে পারছো কিনা, যে কিভাবে আমরা কমন নিব? এটা শুধু কিন্তু কলামের ক্ষেত্রে না, তোমার যদি একটা সারি এরকম থাকে, একটা সারি বা দুইটা সারি যদি এরকম থাকে, ধরো এই যে আমাদের এই যে এই সারির সাথে 5 গুণ আছে, তাহলে আমরা কি এখান থেকে 5 কমন নিছি না? এই যে এই সারির সাথে সবগুলো উপাদানের সাথে 5 গুণ আছে, তাহলে আমরা কি এখান থেকে 5 কমন নিছি না? নিছি কিনা? এটা কি বুঝতে পারছো? ওকে। হাবিবুল্লাহ বলছে পানি পানি ক্লিয়ার, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সামনের ধর্মটাতে যাই, এটা ক্লিয়ার সবার? ধরলাম ক্লিয়ার। আচ্ছা এবার দেখো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট প্রপার্টিজ। নির্ণায়কের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এটা। এটা বোঝাটা খুবই জরুরি। কি বলছে? নির্ণায়কের কোন কলাম বা সারির প্রতিটি ভুক্তি অন্য একটি কলাম বা সারির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করা হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তো একটু কঠিন কথা, আমি বুঝাই দিই সহজ করে। ঠিক আছে, সহজ করে বুঝাই দিই। যারা আছো একটু কমেন্ট করো, ঠিক আছে? বুঝছো কিনা? তো দেখো এখানে যেটা বলছে যে তোমার কাছে একটা নির্ণায়ক আছে, তুমি যেটা করতে পারো এই নির্ণায়কের, মনে করো প্রথমে কলাম নিয়ে চিন্তা করি, ঠিক আছে? সারি নিয়েও একই কাজ করা যাবে। প্রথমে আমরা কলাম নিয়ে চিন্তা করি। মনে করো তুমি এই কলামটার সাথে তুমি 5 গুণ করলা। একটা কলাম বা সারির সাথে কিছু গুণ করা মানে হইল ওই কলাম বা সারির প্রত্যেকটা ভুক্তির সাথে ওই জিনিসটা গুণ করা। এখন মনে করো তুমি এই কলামের সাথে 3 গুণ করলা। কি করলা? এই কলামের সাথে 3 গুণ করলা। করে তুমি কি করবা? ওই গুণফলটা প্রথম কলামের সাথে যোগ করবা। কি বলছি আরেকবার বলি। মনে করো তুমি এই নির্ণায়কের 2 নাম্বার কলামের সাথে 3 গুণ করে ওই গুণফলটা প্রথম কলামের সাথে যোগ করবা। অর্থাৎ এরকম যে দেখো এটার সাথে যদি 3 গুণ করি তাহলে 3a, 3a টা এই x এর সাথে যোগ হবে, মানে x প্লাস 3a। এটার সাথেও 3b 3 গুণ করলে এটার সাথে যোগ হবে y প্লাস 3b। এটার সাথে 3 গুণ করলে 3c, এটার সাথে যোগ হবে z প্লাস 3c। বুঝতে পারছো বিষয়টা? আর এখানে তো এভাবেই থাকবে a b c, আর এখানে 1 2 3। আমরা যে কাজটা করলাম এটা একটু শর্টে যদি আমি দেখি, মনে করো আমাদের এই কলামটাকে আমরা নাম দিলাম c1, এটার নাম দিলাম c2, কলাম তো এটার নাম দিলাম c3। বুঝতে পারছো? আচ্ছা, আমরা কি করলাম, এই যে c2 আছে না, c2 এর সবগুলো ভুক্তির সাথে আমরা 3 গুণ করছি, করে ওই গুণফলটাকে আমরা c1 এর সাথে যোগ করছি। যদি আমি এখানে লিখি সাইড নোটটা এরকম হবে যে আমরা c2 এর সাথে 3 গুণ করছি, তার মানে c2 এর সাথে আমরা 3 গুণ করছি, তার সাথে কত যোগ করছি? c1 যোগ করছি। c1 যোগ করে যোগফলটা আমরা কোথায় লিখছি? c1 এর জায়গায় লিখছি। এখন যেহেতু আমরা c1 এর জায়গায় লিখলাম, c1 টা তো আর নাই, c1 টা চেঞ্জ হয়ে গেছে। বাট যেহেতু আমরা c1 এর জায়গায় লিখছি, এটাকে আমরা নাম দিলাম c1 প্রাইম। মানে এই যে আমাদের নতুন যে কলামটা, এটাকে আমরা নাম দিলাম c1 প্রাইম। ঠিক আছে? এখন নির্ণায়কের এই ধর্মটা বলছে এই যে আমি কাজটা করলাম, এর ফলে নির্ণায়কের মানে কোনো চেঞ্জ হলো না। মানে এই নির্ণায়কের যে মান আর এই নির্ণায়কের যে মান একদম সেম, কোনো চেঞ্জ নেই। এইটার মান আর এইটার মান একদম সেম। এটাই বলছে যে একটা নির্ণায়কের যে কোনো কলাম বা যে কোনো সারিকে তুমি যদি কোনো কিছু দিয়ে গুণ করে অন্য কলাম বা সারির সাথে যোগ বা বিয়োগ করো, তাইলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো কিনা বলো? এটা ক্লিয়ার কিনা? দেখো এখানে আমি যোগ করছি, আমি কিন্তু চাইলে বিয়োগও করতে পারি। এখানে চাইলে আমি কি করতে পারি? বিয়োগও করতে পারি। দেখো এখানে যদি আমি বিয়োগ করি তাহলে এখানে আমাদের কমনটা বুঝতে হবে, এখানে আমাদের মাইনাস। ঠিক আছে? এখন আমরা কি করলাম? ধরো বিয়োগ করে দিলাম, অর্থাৎ -3a -3b -3c। এটা করছি, কোনো সমস্যা নেই, নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। তার মানে আমি যোগ বিয়োগ দুইটাই করতে পারি। ঠিক আছে? কি করতে পারি? আমি যোগ বিয়োগ দুইটাই করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবং একই সাথে আমি একাধিক কলামের মধ্যে কাজ করতে পারি। একই সাথে কি করতে পারি? একাধিক কলামের মধ্যে কাজ করতে পারি। মনে করো আমি এই কাজটা করার সাথে সাথে আরেকটা কাজ করলাম। ধরো এই যে আমাদের 3 নাম্বার যে কলামটা আছে না, 3 নাম্বার কলামটা, মনে করো এইটার সাথে এই 3 নাম্বার কলামের সাথে আমি 2 গুণ করলাম। 3 নাম্বার কলামের সাথে 2 গুণ করব, মানে c3 এর সাথে আমি 2 গুণ করব, পরে আমি 2 নাম্বার কলামের সাথে যোগ করব, অর্থাৎ c2 প্লাস 2c3, পরে আমি 2 নাম্বার কলামের জায়গায় বসাবো।
এটাও যদি করি মানের কোনো চেঞ্জ হবে না, মানে একসাথে আমরা একাধিক কলামের মধ্যে কাজ করতে পারি। তাহলে কি করলাম দেখো, 2 নাম্বার যে 3 নাম্বার যে কলামটা তার সাথে 2 গুণ করছি, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2, সেটা আবার আমরা কি C2 মানে 2 নাম্বার কলামের সাথে যোগ করতেছি। এইটার সাথে 2 গুণ করলে কত 4, তাহলে V+4। এটার সাথে 2 গুণ করলে 6, বুঝতে পারছো? এটা হলো আমাদের C2। দেখো নির্ণায়কের মানের কোনো চেঞ্জ নেই, এখানে যদি বিয়োগ করি কোনো চেঞ্জ নেই। বুঝছো? বুঝছো নাকি? এটা কি বুঝতে পারছো নাকি বলো? এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। জাস্ট কিছুই না, আমরা আমাদের নির্ণায়কের মধ্যে কি থাকবে, কলাম থাকবে, সারি থাকবে। তো আমরা কি করলাম যে কোনো একটা কলামের সাথে কিছু গুণ করে ওই গুণফলটা আমরা আরেকটা কলামের সাথে যোগ করলাম। প্রথমে আমরা কি করছি যে এখানে আমরা 2 নাম্বার যে কলামটা ছিল এই কলামের সাথে 3 গুণ করছি, করে প্রথম কলামের সাথে যোগ করছি, ঠিক আছে? আবার আমি চাইলে বিয়োগও করতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা করার ফলে আমার নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হয়নি, আমার এই নির্ণায়কের মান যায়, এই নির্ণায়কের মানও তা। বুঝতে পারছো? তো আমরা যখন কলাম নিয়ে কাজ করব, ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমি সারির মধ্যে কোনো কাজ করিনি, মানে যখন কলাম নিয়ে কাজ করব তখন আরেকটা কলামের সাথেই যোগ বিয়োগ হবে, ঠিক আছে? কলাম আর সারির মধ্যে কোনো কিছু হবে না। যখন সারি নিয়ে কাজ করব সারির সাথে কাজ করব, আর যখন কলাম নিয়ে কাজ করব কলামের সাথে কাজ করব। বুঝতে পারছো? তো এবার আমরা একটু সারি নিয়ে কাজ করি। ধরো আমরা একটু সারি নিয়ে কাজ করি। আচ্ছা, তো সারির ক্ষেত্রে আমরা এই যে প্রথম যে সারিটা এটাকে বলতেছি রো 1 R1 রো 1, 2 নাম্বার সারিকে বলতেছি রো 2, 3 নাম্বারে বলতেছি কি রো 3। এখন আমি কি করব, এই যে আমাদের রো 2, মনে করো রো 2 এর সাথে আমি 5 গুণ করলাম, রো 2 এর সাথে 5 গুণ করে আমি রো 1 এর সাথে যোগ করব। বুঝতে পারছো কি করলাম একটু লিখে দেই এখানে, কি করলাম একটু লিখি এখানে আমরা কি করলাম, রো 2 এর সাথে আমরা 5 গুণ করব। একটা সারি বা একটা কলামের সাথে কোনো কিছু গুণ করা মানে ওই সারি বা কলামের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করা। তাহলে আমরা রো 2 এর সাথে 5 গুণ করলাম, করে এই গুণফলটা আমরা রো 1 এর সাথে যোগ করব, অর্থাৎ R1 প্লাস। বুঝতে পারছো? তাহলে কি হবে দেখো, এটার সাথে যদি 5 গুণ করি তাহলে কি 5y, এখানে 5 গুণ করলে কি 5y, তাহলে 5y এটার সাথে যোগ হবে, তাহলে x প্লাস 5y। ক্লিয়ার? তারপরে এখানে এটার সাথেও 5 গুণ, তাহলে 5b করে এটার সাথে যোগ করব, মানে a প্লাস 5b। তারপরে এখানে এটার সাথে 5 গুণ করলে কত হবে 10, দেন এটার সাথে যোগ করলে 11, আর নিচেরটা সেমই থাকবে, কারণ আমরা 2 নম্বরে তো কোনো কাজ করিনি, ঠিক আছে? 2 নম্বরের সাথে তো কোনো কিছু যোগ বিয়োগ করিনি। আমরা কি করলাম, 2 নম্বরের সাথে 5 গুণ করে ওই গুণফলটা 1 নম্বর রো এর সাথে যোগ করে দিছি। বুঝতে পারছো? তো যোগফলটা আমরা কোথায় বসাইলাম, রো 1 এর জায়গায় কিন্তু বসাইলাম, তাই না? রো 1 এর জায়গায় বসাইছি না? তাহলে এখন কি আগের রো 1টা আছে নাই, নতুন রো 1 হয়ে গেছে। তো এইটারে আমরা নাম দিচ্ছি রো 1 প্রাইম, যেহেতু 1 নম্বর রো এর জায়গায় আছে কিন্তু 1 নম্বর রো না, তো এইজন্য এটা নাম দিলাম R1 প্রাইম। তো এটা কি হবে R1 প্রাইম। ক্লিয়ার? ক্লিয়ার কি না বলো? এটা কি সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার বলো? আচ্ছা, আর নিচেরটা তো সেমই আছে। দেখো তাহলে এখন আমরা রো এর মধ্যে কাজ করলাম, আমরা 2 নাম্বার রো এর সাথে 5 গুণ করে 1 নাম্বার রো এর সাথে যোগ করছি। আমি চাইলে এখানে কিন্তু বিয়োগও করতে পারি, আমি কি করতে পারি, বিয়োগও করতে পারি, এখানে একটু চেঞ্জ হবে, যাই হোক। তাহলে এই যে কাজগুলো যে করলাম, নির্ণায়কের মানের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, মানে আমার এই নির্ণায়কের যে মানটা আর এই নির্ণায়কের মানটা কি একদম হুবহু সেম। বুঝতে পারছো? তাইলে ধর্মটা একটু আরেকবার করো আর এগুলার সাথে একটু মিলাও, দেখো মিলে কিনা। এগুলার সাথে একটু মিলাও, দেখো মিলে কিনা।
আচ্ছা এটা ছিল আমাদের C1 প্রাইম আর এটা হলো আমাদের C2 প্রাইম। ঠিক আছে, দেখো ধর্মগুলোর সাথে মিলে কিনা। আচ্ছা সুমি বলছে যে কিছু বুঝে নাই। আচ্ছা এই প্রথম থেকে করতে হবে, তুমি মনে প্রথম থেকে ছিল না? হ্যাঁ প্রথম থেকে ক্লাস করতে হবে। এই এটা কি বুঝছো নাকি? এই ধর্মটা কি বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথে কাজে লাগবে। এটা এমন কোনো ম্যাথ নাই নির্ণায়কে যেখানে এটা কাজে লাগবে না, বুঝতে পারছো? এইটা সব জায়গায় লাগবে, এজন্য লিখছি মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ওকে এবারে আসি লাস্ট, আমাদের এটাই লাস্ট ধর্ম। তো লাস্ট ধর্মটা তোমরা একটু পড়ো, আমি তোমাদেরকে বুঝাই। তো এখানে যেটা বলছে যে মনে করো আমাদের একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলামের মধ্যে এরকম একটা টাইপ আছে, ধরো x + y এখন দেখো তাহলে এই নির্ণায়কের যে 3 নাম্বার কলামটা আছে, 3 নাম্বার যে কলামটা আছে এটার মধ্যে কি আছে ভাই? দুইটা জিনিস যোগ আকারে আছে, তাই না? দুইটা জিনিস কি আছে? যোগ আকারে আছে। তো নির্ণায়কের এই ধর্মটা বলতেছে এরকম যদি কোনো একটা কলাম বা সারিতে এরকম যোগ আকারে তুমি কিছু দেখতে পাও, তাহলে এই যোগটাকে তুমি সেপারেট করতে পারো। সেপারেট করে তুমি দুইটা নির্ণায়ক আকারে লিখতে পারো। অর্থাৎ এই যে যোগের আগ পর্যন্ত যেটা আছে, যোগের আগে কি আছে? x y z, আর এগুলো তো এদের মতো থাকবে। অর্থাৎ তুমি এটা এভাবে সেপারেট করতে পারো যে b1 b2 b3, ঠিক আছে? এখানে কি a1 a2 a3, মানে এখানে কোনো চেঞ্জ নেই, চেঞ্জ হবে যোগটার মধ্যে। যোগটার আগে কি আছে? x y z, তাহলে x y z, এইটা একটা নির্ণায়ক। আর মাঝখানের চিহ্নটা কি? যোগ, তাহলে দিয়ে দিলাম যোগ। এরপরে যোগের পরে যেই ইয়েগুলো আছে সেগুলো নিয়ে আরেকটা নির্ণায়ক, তাহলে b1 b2 b3 a1 a2 a3, আর যোগের পরে কি আছে? 2 3 1 2 3 1। এই বুঝছো এটা? এটা কি বুঝছো? এই এটা বুঝছো নাকি? কি আছে ভাইয়া? এই যে আমাদের এই যে নির্ণায়কটা, এইটার 3 নাম্বার যে কলামটা আছে, 3 নাম্বার কলামে দুইটা জিনিস যোগ আকারে দেখা যাচ্ছে, দুইটা জিনিসের যোগফল রূপে আছে আমাদের 3 নাম্বার কলামটা। তো আমরা এটাকে কি করতে পারি? এই যে যোগটারে আমরা সেপারেট করতে পারি, যোগটারে সেপারেট করতে পারি। আমাদের যে এখানে এই দুইটা আমাদের সেম থাকবে, অর্থাৎ প্রথম কলাম দ্বিতীয় কলাম সেম থাকবে, কারণ এখানে তো এরকম যোগ বিয়োগ টাইপের কিছু নাই। তো এরা দেখো দুইটা নির্ণায়কে সেম আছে। আমরা কোথায় চেষ্টা করছি? এই যে এটার মধ্যে যোগের আগে যে সংখ্যাগুলো ছিল সেগুলো নিয়ে একটা নির্ণায়ক, প্লাস পরে যে সংখ্যাগুলো ছিল তাদের নিয়ে আরেকটা নির্ণায়ক। তো এখানে যদি তোমার মাইনাস থাকতো, এখানে যদি মাইনাস থাকতো তাহলে তোমার এখানেও মাইনাস চলে আসবে, বুঝতে পারছো? মানে এখানে যে চিহ্নটা থাকবে মিডলে, সেই চিহ্নটা এখানে চলে আসবে। ক্লিয়ার? এই ক্লিয়ার? বলো ক্লিয়ার নাকি এটা? এগুলা বুঝতে হবে, এগুলা ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? এগুলা না বুঝলে কিন্তু অঙ্ক করা যাবে না। এগুলা যত ভালো বুঝবা নির্ণায়কের অঙ্ক দেখবে একবারে পানা, বাট এগুলা যদি ভালো না বুঝো মনে করো এগুলা কি অঙ্ক পারবা না, ঠিক আছে? আচ্ছা, তো এইটা আমরা কলামের ক্ষেত্রে দেখলাম। এখন যদি এই জিনিসটা এই কলামে না থেকে যদি তোমার অন্য কোনো কলামে থাকতো, সেপারেট করতে পারতো না? দেখো যেই কলামগুলোর মধ্যে এরকম যোগ বিয়োগ টাইপের কিছু নাই সেগুলা কিন্তু সেম ভাবেই আছে। এই যে আমাদের প্রথম দুইটা কলাম কোনো চেঞ্জ হয়েছে? দুইটা নির্ণায়কের মধ্যে কোনো চেঞ্জ নেই। চেঞ্জটা কোথায়? এই পোরশন,
তাহলে যদি তোমার এই যোগ বিয়োগের এই বিষয়টা যদি এখানে থাকতো 2 নাম্বার কলামে থাকতো তাহলে চেঞ্জটা ওখানেই হইতো 2 নাম্বার কলামে হইতো 1 আর 3টা সেম থাকতো বুঝতে পারছো তবে একটা ছোট एग्जांपल দিয়ে দেখাইনি মনে করো এরকম আছে যে a1 b1 a2 3 তারপরে ধরো b2 5 তারপরে মনে করো আছে ধরো x এরকম আছে তাহলে এটারে কিভাবে সেপারেট করবা দুইটা নির্ণয়কে কিভাবে সেপারেট করবা কিভাবে ও আচ্ছা এখানে তো আবার একটু ঝামেলা আরেকটা দিতে হবে তাহলে এখানে মনে করো আমরা c1 দিয়ে দিই এখানে c2 প্লাস ধরো আমরা 2 দিলাম আর এখানে z আচ্ছা তাহলে এখানে আমাদের 2 নাম্বার যে কলাম এখানে আমাদের এই যে যোগ টাইপের জিনিস আছে তাহলে আমাদের যেখানে যোগ নাই ওগুলো আমাদের ওইভাবে বসবে তাহলে এই যে a1 b1 c1 আর 3 নাম্বারটা x y z x y z যেভাবে আছে ওইভাবে সেপারেট হবে এখানে তাহলে যোগের আগে কি আছে a2 b2 c2 আর মাঝখানে চিহ্ন কি যোগ এরপর কি হবে আরেকটা নির্ণয় তার মধ্যে কি আসবে 2 নাম্বার কলামে কি আসবে 3 5 2 আর এগুলা সেমই থাকবে a1 b1 c1 a1 b1 c1 আর এখানে কি x y z এই বুঝছো এটা বুঝতে পারছো ক্লিয়ার ওকে আমরা তাহলে একটা সারি দিয়ে একটা एग्जांपल লিখি তাহলে আমাদের ধর্মগুলো শেষ এরপর আমরা ম্যাথে যাব আমাদের এটা শেষ ধর্ম ছিল ঠিক আছে তো আসো ধরো তোমার কাছে এরকম আছে যে x 3 y 5 z 2 আর এখানে আছে a1 b1 c1 a2 b2 c2 এখন কেন্দ্র কোথায় আছে এক নাম্বার সারিতে আছে এখন কিন্তু কলামে নেই সারিতে আছে কোনো সমস্যা নাই দুইটা নির্ণয়কে সেপারেট হয়ে যাবে মাঝখানে যোগ হবে কারণ এখানে মাঝখানে কি আছে যোগ আছে তাহলে মাঝখানে যোগ চলে আসবে দেখো যোগের আগে যা আছে সেগুলো বসবে প্রথম নির্ণয়কে অর্থাৎ এই যে x y z এগুলো প্রথম নির্ণয়কে হবে x y z আর নিচেরগুলো সেম থাকবে কোনো চেঞ্জ নেই তাহলে a1 b1 c1 a2 b2 c2 ওইটাই কি যাবে যোগের পরের পার্টগুলো 3 5 2 আর নিচেরগুলো সেম থাকবে a1 b1 c1 a2 b2 c2 এই বুঝতে পারছো ক্লিয়ার ওকে ঠিক আছে ঠিক আছে তাইলে আমাদের নির্ণায়কের যত ধর্ম আছে সব ক্লিয়ার আর কোনো ধর্ম নাই এখন আমরা নির্ণায়কের অঙ্কে আসি দেখো আমাদের নির্ণায়ক থেকে প্রথম অঙ্ক কই আসছে দেখো এটা আসছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ডে আসছে এই অঙ্কটা তো এটা হচ্ছে আমাদের একটা টাইপ ঠিক আছে এটা হচ্ছে আমাদের টাইপ 1 টাইপ 1 এ কি থাকবে টাইপ 1টা কি থাকবে দেখো নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সবগুলা ভুক্তি হয় 1 থাকবে অথবা সেম থাকবে ঠিক আছে হয় 1 থাকবে বা অন্য কোনো সংখ্যা হতে পারে কিন্তু সেম থাকবে অর্থাৎ প্রত্যেকটা ভুক্তি কি থাকবে একই থাকবে বুঝতে পারছো প্রত্যেকটা ভুক্তি একই থাকবে আচ্ছা এখন একটা জিনিস আমি বলি তোমার কাছে একটা নির্ণায়ক দিছে এরকম একটা নির্ণায়ক দিছে তো এটারে আমরা বিস্তার করি কিভাবে আমরা যে কোনো একটা সারি বা কলাম নেই ওটা নিয়ে তো বিস্তার করি তাই না আমরা ধরো এই সারিটা চুজ করি তারপরে এই যে এইটা সহগুণকের সাথে এটা গুণ করি এইটা তারপরে এটা মানে তিনটা ভুক্তি দিয়ে তাদের সহগুণকের সাথে আমরা গুণ করি এটাই তো নির্ণায়কের মান বের করার সিস্টেম এখন দেখো যেহেতু আমাদের এই যে এই ভুক্তিগুলো যেহেতু আমাদের গুণ আকারে থাকবে যদি এরকম হয় যে এই ভুক্তিগুলোর মধ্যে
কোন একটা জিরো আছে, এই ভুক্তিগুলোর মধ্যে কি আছে, মনে করো কোন একটা জিরো আছে, ধরো 0 1 2 এরকম আছে, 0 1 2, ঠিক আছে, 0 1 2, তারপর ধরো x y z এরকম আছে। এখন দেখো ভাইয়া, যখন আমরা এই সারিটা নিয়ে কাজ করব, আমাদের প্রথম ভুক্তিটা হলো 0, তাহলে 0 এর সাথে কে গুণ হবে, 0 এর সাথে গুণ হবে এই যে এরা cy - bz, তাই না? এখন 0 এর সাথে কোনো কিছু গুণ করলে তো 0ই হবে, 0 এর সাথে যদি আমি কিছু গুণ করি তাহলে তো 0ই হবে। তাহলে এই গুণ কি করার দরকার আছে? গুণ করার কিন্তু কোনো দরকার নেই, কারণ 0 এর সাথে গুণ করলে 0। তাহলে আমাদের এখানে 0টা আসলে কোনো গুরুত্ব নাই, কারণ 0 এর সাথে যারা গুণ করব সেটা 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কাজ করতে হবে খালি এই ভুক্তি আর এই ভুক্তি নিয়ে, মানে আমরা 1 এর জন্য কাজটা করব আর +2 এর জন্য কাজটা করব, 0 নিয়ে আমার কাজ না করলেও হবে, 0 এর জন্য 0 আসবে। আচ্ছা, যদি এখানে একটা 0 না থেকে দুইটা যদি 0 থাকতো তাহলে কি আমাদের এইটাও বাদ, এই 0 এর সাথে গুণ করলেও কি 0 আসবে, তাহলে ওইটাও আমাদের বাদ। তখন কিন্তু খালি আমাদের এই 3 নাম্বারটা নিয়ে কাজ করা লাগতো, বুঝতে পারছো? তাহলে তখন কাজটা কি একেবারে সিম্পল হয়ে যেত। তার মানে আমরা যখন একটা নির্ণায়কের মান বের করব, তখন যদি আমাদের একটা সারি বা কলামের সর্বোচ্চ সংখ্যক ভুক্তি 0 থাকে, একটা বা দুইটা ভুক্তি যদি 0 থাকে, আমাদের জন্য কাজ করা কিন্তু খুব ইজি, ঠিক আছে, কারণ ওই 0 গুলা নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না। একটাও যদি 0 থাকে ওইটা নিয়ে কাজ করতে হবে না। তার মানে আমাদের টার্গেট হবে ম্যাথের মধ্যে যে আমরা সর্বোচ্চ সংখ্যক ভুক্তিকে, যে কোনো একটা কলামের বা যে কোনো একটা সারির সর্বোচ্চ সংখ্যক ভুক্তিকে আমরা 0 বানাইতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের প্রধান টার্গেট থাকবে, ঠিক আছে। সারির ক্ষেত্রে হইতে পারে, কলামের ক্ষেত্রে হইতে পারে। সর্বোচ্চ সংখ্যা, এখানে সর্বোচ্চ কয়টা, যেমন এখানে আমাদের 3টা ভুক্তি আছে, তো 3টা ভুক্তির মধ্যে আমরা তো 3টাই 0 বানাবো না, কারণ 3টা যদি 0 হয়ে যায় তাহলে এই নির্ণায়কের মানই 0, বাট এই নির্ণায়কের মান তো 0 হবে না, তো 3টা এখানে 0 হবে না। তাহলে সর্বোচ্চ কয়টা হতে পারবে, 2টা 0 হতে পারবে। সো 2টা 0 যদি আমি এই সারির মধ্যে বানাই ফেলতে পারি, তাহলে আমার জন্য কিন্তু ক্যালকুলেশন খুব সহজ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমাদের টার্গেট থাকবে আমরা সর্বোচ্চ সংখ্যক 0 বানাইতে পারি কিনা কোন একটা সারি বা কলামে। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা, আমার কথা কি বুঝতে পারছো? এর আগে আমার কথা যদি বুঝতে পারো তাহলে আমরা আগে এটা কি সিলেক্ট করা যাবে, দেখি না, এটা হচ্ছে না, এই অসুবিধা নেই। তো এখানে আমাদের প্রমাণ করতে বলছে, এইটা সমান এইটা, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, কি আছে, 1 1 1 1 p স্কয়ার 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4, এটা আছে। তাহলে বলছি কি যে আমাদের সর্বোচ্চ সংখ্যক ভুক্তি আমরা 0 বানানোর চেষ্টা করব, ঠিক আছে। এই তোমরা কি আছো সবাই? সবাই আছো নাকি? রেসপন্স করো। আচ্ছা দেখো, এখন এই যে টাইপটা, অর্থাৎ যে কোনো একটা সারি বা কলামে সবগুলো মান থাকবে। দেখো এখানে এই সারিতে সব মান আছে, এই কলামে সব মান আছে। তো এই টাইপের ক্ষেত্রে যদি 1 নাও থাকে, বাট যদি একই সংখ্যা থাকে, মনে করো এখানে সবগুলাই 5 আছে, এখানেও সবগুলা 5 আছে সাপোজ, এই ক্ষেত্রগুলোতে আমাদের 0 বানানো খুব সহজ। কিভাবে দেখো, আমরা যদি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করে দিই, কি করব, 1 নাম্বার কলাম থেকে যদি আমরা 2 নাম্বার কলাম বিয়োগ করি, তাহলে এই যে 1 থেকে এই 1টা বিয়োগ যাবে, তাহলে এখানে কি একটা 0 চলে আসবে না? এখানে কিন্তু একটা 0 চলে আসবে, বুঝতে পারছো কি বলছি? আমরা যদি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করি, তাহলে এখানে কি আসবে, যে 1 - 1, একটা কলাম থেকে একটা কলাম বিয়োগ করা মানে কি, ভুক্তিগুলো বিয়োগ করা, তাহলে 1 - 1 কি হবে, এখানে 0 চলে আসবে না, 0 আসবে। আচ্ছা, এটা 0 আসবে। তারপরে কি হবে, এই যে 1 - p, 1 - p, তারপরে 1 - p স্কয়ার। কি করলাম, আমাদের এই যে এটা হলো আমাদের কলাম 1, এটা আমাদের কলাম 2, এটা আমাদের কলাম 1, এটা আমাদের কলাম 2, আর এটা আমাদের কলাম 3। মনে মনে এগুলা কিন্তু এগুলা কিন্তু লেখা যাবে না, এগুলো মনে মনে চিন্তা করতে হবে। তাহলে আমরা কি করলাম, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করলাম,
বিয়োগ ফলটা আমরা কোথায় বসাইছি? কলাম 1 এর জায়গায় বসাইছি, তাই না? কলাম 1 এর জায়গায় বসাইছি। তো এটাকে লিখবো আমরা এভাবে, কলাম 1 মাইনাস কলাম 2, যে বিয়োগ ফলটা এটাকে আমরা লিখবো কলাম 1 প্রাইম। বুঝতে পারছো? আচ্ছা, ক্লিয়ার? দেখো আমরা কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করলাম। আবার যদি আমরা কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করি তাহলেও কিন্তু এখানে একটা 0 আসবে, আসবে না? কলাম 2 থেকে যদি কলাম 3 বিয়োগ করি, কলাম 2 থেকে যদি আমি কলাম 3 বিয়োগ করি এবং বিয়োগফলটা যদি আমি কলাম 2 এর জায়গায় বসাই কলাম 2 প্রাইম হিসেবে, তাহলেও কিন্তু এখানে একটা 0 আসবে। আমার উদ্দেশ্য হলো সবচেয়ে বেশি 0 আমি বানাইতে পারি কিনা, বুঝতে পারছো? তাইলে এখানেও কিন্তু একটা 0 আসবে। এখানে কি আসবে? p মাইনাস p স্কয়ার, p মাইনাস p স্কয়ার। এখানে কি p স্কয়ার মাইনাস p টু দি পাওয়ার 4। আর 3 নাম্বার কলাম তো একই থাকবে, এটা একই থাকবে। এটুক কি বুঝতে পারছো নাকি? এটুক কি বুঝছো সবাই? এইটুক ক্লিয়ার কিনা বলো? এইটুক ক্লিয়ার কিনা? তাহলে দেখো আমাদের কি চলে আসলো, আমাদের এইখানে একটা 0 চলে আসলো, এখানে একটা 0 চলে আসলো। আমরা যদি এখন এই সারিটা নিয়ে বিস্তার করি তাহলে আমাদের জন্য কিন্তু খুব সহজ। আমাদের এই 0 আর এই 0 নিয়ে কিন্তু বিস্তার করাই লাগবে না, আমরা খালি এই 1 নিয়ে বিস্তার করব। বুঝতে পারছো? এই 0 আর এই 0 নিয়ে কোনো কাজই করা লাগবে না, কারণ 0 এর সাথে যা গুণ হবে সব তো 0 হয়ে যাবে। আচ্ছা, এখন আরো কিছু কাজ করা যায়। দেখো আমাদের একটু প্রমাণের দিকে তাকাইতে হবে। কি কি প্রমাণ করতে বলছে? p * p - 1 হোল স্কয়ার, এরকম একটা জিনিস আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আনতে হবে। আচ্ছা দেখো আমরা কি করতে পারি, এই যে এখানে 1 - p স্কয়ার আছে না, 1 - p স্কয়ার, এটারে আমরা কি লিখতে পারি? 1 + p * 1 - p, এরকম লেখা যায় না? দেখো 0 1 - p, এই যে 1 - p স্কয়ার, এটা যদি আমরা a স্কয়ার - b স্কয়ারের সূত্রে ফেলি কি হবে? 1 + p * 1 - p, এটা হবে। আচ্ছা, তারপরে কি আছে? 0 p * p - p স্কয়ার, তাহলে এখান থেকে যদি p কমন নিই তাহলে কি আসবে? 1 - p, 1 - p। আচ্ছা, তারপরে কি আছে? p স্কয়ার - p টু দি পাওয়ার 4, এখান থেকে যদি p স্কয়ার কমন নিই তাহলে কি আসবে? 1 - p স্কয়ার। এখন ভাই 1 - p স্কয়ার এটা কি আবার এই যে এমনি ভাঙতে পারি না? এই যে 1 - p স্কয়ার, এটা কি আমি 1 + p * 1 - p লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা কি লিখবো? 1 + p * 1 - p, এরকম লেখা যায় কিনা? এরকম লেখা যায় কিনা? আচ্ছা, তারপরে কি আছে? 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4, 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4। দেখো এগুলা কিন্তু বুঝার জিনিস, ঠিক আছে? এগুলা প্রত্যেকটা লাইন বুঝতে হবে, প্রত্যেকটা লাইন বুঝতে হবে ভালো মতো, ওকে? আচ্ছা, ওকে, তাহলে আমরা পরের পেজে যাই। ওকে দেখো, তাহলে এই পর্যন্ত তো বুঝতে পারছো নাকি? আচ্ছা, তাহলে আমরা উপরে গুলো একটু মুছে ফেলি। এটা আশা করি উঠানোর কথা। এটা তো সবাই উঠাইছো নাকি? উঠাইছো না? ওকে, আমাদের এখানে আচ্ছা, অসুবিধা নেই। তো এই পর্যন্ত আমাদের আসছে, ঠিক আছে? একটু ছোট করতে পারি, ঠিক আছে? এই বইলো দেখা যায় কিনা, আবার ছোট বেশি ছোট হয়ে যায় কিনা বইলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আমাদের আসছে। আচ্ছা, এখন দেখো এই যে কলামটা যে আছে এইখান থেকে কিন্তু আমরা 1 - p কমন নিতে পারি, কারণ 1 - p এই কলামের সবগুলা ভুক্তির মধ্যেই কিন্তু আছে। দেখো এখানে 1 - p আছে, এখানে 1 - p, 0 এর সাথেও মনে মনে চিন্তা করতে পারি একটা 1 - p গুণাকারে আছে, চিন্তা করতে পারি। তাইলে
আমরা নির্ণায়কের ধর্মের মধ্যে পড়ছিলাম যে কোনো কিছু যদি একটা সারি বা কলামে গুণাকারে থাকে ওইটা কিন্তু আমি পুরো নির্ণায়ক থেকে কমন নিতে পারি। তাহলে এইটা প্রথম কলামে যেহেতু 1 - p আছে 1 - p টা কমন নিয়ে নিই, 1 - p কমন নিয়ে নিলাম। আবার দেখো এই যে আমাদের 2 নাম্বার যে কলামটা এখানেও কিন্তু আমাদের 1 - p আছে, 1 - p আছে না, এই জিরোর সাথেও মনে মনে ধরো একটা 1 - p, তাহলে এখান থেকে আমরা 1 - p কমন নিব, তাহলে কি হয়ে যাবে 1 - p স্কয়ার হয়ে যাবে। এখান থেকে একটা 1 - p, এখান থেকে একটা 1 - p কমন নিলে 1 - p স্কয়ার হয়ে গেল হোল স্কয়ার। দেখো 1 - p যে কমন নিলাম এখন কি থাকবে, এখানে থাকবে 0 0, এখান থেকে 1 - p নিয়ে নিছি তাহলে 1 থাকবে, এখানে কি থাকবে 1 + p, আচ্ছা এখানে কি থাকবে 0, এখান থেকে 1 - p নিছি তাহলে খালি p থাকবে, এখান থেকে 1 - p নিছি তাহলে কি থাকবে p স্কয়ার ইনটু 1 + p, এই জিনিসটা থাকবে, ঠিক আছে। আচ্ছা আর এখানে কি 1 একটু মুছে, এখানে কি থাকবে 1 p স্কয়ার p⁴, ঠিক আছে। এখন দেখো এখন আমরা কি করব, দেখো এখন বিস্তার করে দিই, এখন আমরা ডাইরেক্ট বিস্তার করে দিতে পারি। তো আমরা কি করব, আমাদের প্রথম যে সারিটা আছে এটা নিয়ে আমরা বিস্তার করতে পারি, প্রথম যে সারিটা আছে আমাদের এটা নিয়ে বিস্তার করব, কারণ আমাদের প্রথম সারিতে দুইটা জিরো আসছে, প্রথম সারিতে আমাদের দুইটা জিরো আছে নাকি। আমরা কি করব, আমাদের প্রথম সারিটা নিয়ে বিস্তার করব, প্রথম সারি নিয়ে আমরা বিস্তার করব। তাহলে আমাদের প্রথম সারিতে দুইটা জিরো আছে, এদের নিয়ে কোনো কাজ করতে হবে না। তাহলে আমরা কি প্রথম সারির খালি এই যে 1 নিয়ে কাজ করব। তাহলে 1 নিয়ে যখন বিস্তার করব তখন আমাদের এইটা বাদ এটা বাদ, রাইট। তাহলে থাকবে কি এদের মধ্যে গুণ হবে, এদের মধ্যে গুণ হবে, তাহলে এদের মধ্যে গুণ হলে কত আসে 1 - p হোল স্কয়ার তো থাকবেই, এদের মধ্যে গুণ হবে, দেখো কত আসে p স্কয়ার ইনটু 1 + p। আচ্ছা আরেকটা জিনিসও কিন্তু কমন নেওয়া যায়, দেখো আমরা এই যে 2 নাম্বার যে ইয়াটা আছে না, 2 নাম্বার যে কলামটা আছে এখান থেকে কিন্তু p ও কমন যায়, কারণ দেখো p কিন্তু এই যে 2 নাম্বার ভুক্তিতেও আছে, এখানে একটা p স্কয়ার আছে, এখান থেকে একটা p নিতে পারি, আবার 0 এর মধ্যেও মনে মনে p ধরতে পারি, বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা p ও কমন নিয়ে নিই, আমরা p ও কমন নিয়ে নিই, তাহলে এখানে একটা p থাকবে। আচ্ছা এখানে আমাদের তাহলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এখান থেকে আমরা কি নিছি p ও কমন নিয়ে নিছি, ঠিক আছে। ওকে তাহলে আমাদের এখানে চলে আসবে p, এখানেও আমাদের p, ওকে। তাহলে এখন আমাদের এই অবস্থা। আচ্ছা এখন আমরা কি করব, দেখো এখন আমরা এই 1 নিয়ে বিস্তার করে দেব, তাহলে কি এভাবে গুণ হবে, তাহলে কত আসবে দেখো, এখানে গুণ করলে কত হয় p প্লাস p স্কয়ার, তারপরে মাইনাস এই গুণটা হবে, তাহলে -1 - p, ক্লিয়ার। তাহলে দেখো p p কাটা যাচ্ছে, তাহলে কি থাকে p ইনটু 1 - p হোল স্কয়ার, আর কি থাকে p স্কয়ার -1, এটা থাকে। এখন দেখো আমাদের প্রশ্নে বলছে যে p ইনটু p - 1 হোল স্কয়ার, এখন দেখো ভাইয়া 1 - p হোল স্কয়ার আর p - 1 হোল স্কয়ার দুইটা কি একই জিনিস না, 1 - p হোল স্কয়ার আর p - p হোল স্কয়ার, p - 1 হোল স্কয়ার দুইটা কি একই জিনিস না। কারণ আমি যদি এই 1 - p থেকে একটা মাইনাস কমন নিই তাহলে কি হবে p - 1 হবে, সেটা যদি স্কয়ার করে দিই মাইনাসে স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, তাহলে এটা কি p - 1 হোল স্কয়ারই লেখা যায়। তাইলে এই যে আমাদের 1 - p হোল স্কয়ার এইটাকে আমরা লিখতে পারি p - 1 হোল স্কয়ার, p - 1 হোল স্কয়ার ইনটু p স্কয়ার - 1, সিম্পলি এটা লেখা যায়। এই বুঝছো সবাই, অঙ্ক আমাদের শেষ, অঙ্ক কিন্তু আমাদের শেষ। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, এই বুঝছো নাকি সবাই, দেখি কে কে আছে। এই ক্লাস কি বুঝতেছো সবাই, এগুলো কি বোঝা যাচ্ছে নাকি?
তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি 2টা পেজ লাগলো আর কি। এইখানে এইটুকু ছিল, এখান থেকে আমাদের শেষ। ওকে, তারপরে দেখো এখানে আমাদের আরো 2টা অঙ্ক আছে। আচ্ছা, এই এমসিকিউটা সলভ করো, এই এমসিকিউটা সলভ করো, পরে আমাকে বলো অ্যানসার কত হবে। আমরা যে টাইপটা করলাম এই টাইপের মধ্যেই করো, আমরা যে টাইপটা করলাম, হ্যাঁ প্রচুর প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস ছাড়া পারবে না। দেখো বলছে কি, কে এর কোন মানের জন্য এই নির্ণায়কের মান শূন্য হবে না, কে এর কোন মানের জন্য এই নির্ণায়কের মান শূন্য হবে না। তার মানে এখানে কে এর এমন একটা মান আছে যার জন্য এই নির্ণায়কটার মান শূন্য হবে না, বাকি তিনটার জন্য শূন্য হয়ে যাবে। তাহলে তুমি যদি এটা বের করো যে কোন মানগুলোর জন্য শূন্য হয়ে যায়, ঠিক আছে, তাইলে তো হবে কোন তিনটা মানের জন্য নির্ণায়কটার মান শূন্য হয়, এটা যদি আমরা বের করি তাহলেই তো হবে। এটা সলভ করে বলো যে অ্যানসার কত আসে। বলছে যে কে এর কোন মানের জন্য এই নির্ণায়কটির মান শূন্য হবে না, তো আমরা বের করি আগে যে কে এর কোন মানের জন্য শূন্য হবে, ওইটা আমরা বের করি, তাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি কি আছে দেখো, আমরা একটু শর্টে করে ফেলি যে এখানে আমাদের 1 1 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা যে কলাম বিয়োগ করি, আমরা কি করব, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে দিই, আবার কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করব। এটা হলো আমাদের কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3। তো আমরা কি করব, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করব, এটা হলো আমাদের কলাম 1 প্রাইম। তারপর আমরা কি করব, কলাম 2 থেকে আবার কলাম 3, এটা আমাদের কলাম 2 প্রাইম। তাহলে কি আসে দেখো, উপরে 0 আসবে, এই যে 1 1 0, আবার এই যে এখানে 1 1 0, এখানে আমাদের 1, এখানে কি 1 - k, নিচে 1 - k স্কয়ার, 1 - k স্কয়ার, এটা আমরা কি লিখতে পারি 1 + k * 1 - k। তারপরে কি আছে দেখো, k - k স্কয়ার, k - k স্কয়ার, এখান থেকে যদি k কমন নেই তাহলে কি আসবে 1 - k, আর এখানে কি k স্কয়ার ইনটু k স্কয়ার - k টু দি পাওয়ার 4, এখান থেকে যদি আমি k স্কয়ার কমন নিই তাহলে কি থাকে 1 - k স্কয়ার। তার মানে কি, আচ্ছা 1 - k স্কয়ার এটা লিখি, এটা ওই সাইডে দেখো, এখানে কি আসবে 1 - k স্কয়ার আসবে, যে k স্কয়ার - k টু দি পাওয়ার 4, এটা করতেছি, k স্কয়ার - k টু দি পাওয়ার 4 যদি করি তাহলে কি আসবে k স্কয়ার ইনটু 1 - k স্কয়ার। যদি আমি k স্কয়ার কমন নিই, দেখো এখান থেকে কি আসছে k স্কয়ার - k টু দি পাওয়ার 4, এখান থেকে যদি আমি k স্কয়ার কমন নিই কি আসবে 1 - k স্কয়ার, এটা আসবে। ঠিক আছে, তাহলে এই যে 1 - k স্কয়ার, এটারে আমি আবার ভাঙতে পারি, 1 - k স্কয়ারে কি লিখতে পারি 1 + k * 1 - k, তাহলে 1 + k * 1 - k, এটা লেখা যায়। ঠিক আছে, আগের অঙ্কটার মতো, একদম আগের অঙ্কটার মতো। এখানে কি, এখানে হলো এটা আগে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 1 k স্কয়ার k টু দি পাওয়ার 4। তো আমরা কি বের করতেছি, আমরা বের করব যে k এর কোন মানের জন্য এটা 0 আসে। প্রশ্নে বলছে k এর কোন মানের জন্য এটা 0 হবে না, তো আমরা যদি বের করি k এর কোন মানের জন্য 0 হবে, দেখো এখানে যে কোনো একটা মানের জন্য, যে কোনো একটা মানের জন্য k এর যে কোনো একটা মানের জন্য এই নির্ণায়কটা 0 হবে না, বাকি তিনটা মানের জন্য 0 হবে। তো আমরা যদি কোনটার জন্য 0 হয় ওই তিনটা বের করে ফেলি তাহলে অন্যটাই হবে आंसर। আচ্ছা তাহলে দেখো এখান থেকে কি কি কমন যায়, প্রথমটা থেকে 1 - k কমন যায়, 1 - k কমন যায়, দুই নাম্বারটা থেকে k কমন যায়, এবং দুই নাম্বারটা থেকেও কিন্তু 1 - k কমন যায়, মানে 1 - k হোল স্কয়ার কমন যায়। তাহলে কি থাকে 0, এখানে 1, এখানে 1 + k, তারপরে 0, এখানে থাকবে 1, এখানে k * 1 + k, আর এখানে কি 1 k স্কয়ার k টু দি পাওয়ার 4, এটা সমান 0। এখন দেখো আমাদের এখানে হিসাব করাও লাগবে না, এই কাজ আমাদের করাও লাগবে না। দেখো আমাদের এইটা ইনটু এই নির্ণায়কটা সমান 0, তাহলে আমরা কি বলতে পারি যে এই যে পার্টটুকু k * 1 - k স্কয়ার, এটা সমান কি আমরা 0 বলতে পারি, যেহেতু এইটা আর এইটার গুণফল 0, তাহলে এইটা সমান আমরা 0 বলতে পারি।
আচ্ছা, তাহলে এটা সমান যদি 0 হয়, দেখো এখানে আবার দুইটা জিনিসের গুণফল সমান 0, তাহলে এখান থেকে k সমান 0 হবে, এটা বলা যায়। আবার 1 - k হোল স্কয়ার এটা সমান কি 0 হবে, 1 - k হোল স্কয়ার এটা সমান 0 হবে। তাহলে এখান থেকে k এর মান কত আসবে, k এর মান কিন্তু 1 আসবে। তো 0 আর 1 এটা পাওয়া যাচ্ছে। এখন দেখো এই প্রশ্নে আমাদের এই প্রশ্নটা কিন্তু একদম আগের মতো, আমাদের এই প্রশ্নটার মতো না, একদম হুবহু এই প্রশ্নটার মতো। তাহলে আরেকটা টার্ম আসবে হলো, দেখো এখানে কি আসলো p² - 1। তো আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এইটা যদি আমরা করি, তাহলে আমাদের ফাইনাল অ্যানসারটা আসবে হচ্ছে এরকম, ফাইনাল অ্যানসারটা আসবে হচ্ছে এরকম, k * 1 - k হোল স্কয়ার ইনটু এটা হচ্ছে 1 - k স্কয়ার, এরকম একটা টার্ম আসবে। ওখানে আমাদের কি ছিল, আচ্ছা p² - 1, তাহলে আসবে হলো k² - 1 আসবে, k² - 1। মানে এই যে এই নির্ণয়টা আমি আর করলাম না, একদম আগের অঙ্কের মতো। এখন দেখো আমাদের এই পুরাটার মান হলো 0, পুরাটার মান কি 0। তো আমরা এখান থেকে এই যে k * 1 - k স্কয়ার এইটা 0 ধরে আমরা k এর মান কি পাইছি 0 আর 1। এখন আমরা যদি এই যে আসিফ সারাটা ক্লাস তো 34 বাজে এখন। ঠিক আছে, এইটা সমান যদি আমরা 0 ধরি, তাহলে k এর মান কত আসে, k স্কয়ার সমান 1, তাহলে k কত আসে +-1। তাহলে দেখো k এর আমরা কি কি মান পাচ্ছি, 1 পাচ্ছি, 0 পাচ্ছি, এখানে আবার -1 পেলাম। মানে এই ভ্যালুগুলোর জন্য এই নির্ণায়কের মান 0 হবে, 1 -1 0 এগুলোর জন্য 0 হবে। তাহলে কি 3 এর জন্য 0 হবে না, তাহলে অ্যানসার হচ্ছে 3। এইটাও করবা, এইটাও আর কি চেষ্টা করবা, ঠিক আছে। এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।